মুখে কেন্দ্রীয় সরকার সিএ লাগু করেছে, কি বলবেন এই বিষয়ে? এটাই তো দেশের সমস্ত মানুষ যাদের একটু এই দেশ রাজ্যের রাজনীতির সম্পর্কে সামান্য জ্ঞান আছে সকলে বুঝতে পারছেন। এই আইন এই আইনে পরিণত হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ইংরাজির 12ই ডিসেম্বর। তো 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 4টা বছর হিমঘরে ফেলে রেখে গত 4 বছর এই আইন কার্যকরী করতে হবে তার যেমন প্রয়োজন বোধ করেনি এবং বলা যাবে মোদী সরকার সাহসও করেনি। কেননা এই আইন গায়ের জোরে অগণতান্ত্রিক পাশ করার সময়তে সারা দেশ চলে উঠেছিল। বিশেষ করে এই দেশের শিক্ষিত যুব সমাজ প্রায় সবাই রাস্তায় নেমে গিয়েছিল। যে বিল পাস করার পরও, রাষ্ট্রপতির সই হয়ে যাওয়ার পরও অমিত শাহ, নরেন্দ্র মোদী এটাকে সূর্যের আলো দেখাতে সাহস করেনি। কিন্তু কেন গতকাল হলো 11ই মার্চ, আর 3-4 দিন বাদে আমাদের দেশের লোকসভার সাধারণ নির্বাচন ঘোষিত হবে, এটা আমরা সবাই জানি। এক্ষুনি শুধু এই আইন নয়, যে কোনো আইনের বিধি জারি করলেও আগামী কয়েক মাস এটা কার্যকরী করার কোনো সুযোগ থাকবে না। কেননা কোনো দপ্তর এই সময়তে সময় পাবে না, বা অন্যের পক্ষেও যারা এই আইন মোতাবেক নাগরিকত্ব চাইবেন তাদের পক্ষেও এই সময়তে কোনো অফিসে গিয়ে এটা দাখিল করার সুযোগ পাবে না। কিন্তু কেন করা হলো এটা খেয়াল রাখতে হবে। গতকাল 11ই মার্চ ভারতের সুপ্রিম কোর্ট এই যে নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি তাদের দলের জন্য কর্পোরেটদের কালো টাকা তোলার জন্য যে একটা সংবিধান বিরোধী আইন করেছিল, এই নির্বাচনী বন্ড, সুপ্রিম কোর্ট গত 15ই ফেব্রুয়ারি এই আইন বাতিল ঘোষণা করেছে এবং দর্থহীন বলেছে এটা সম্পূর্ণ ভারতীয় সংবিধান বিরোধী। এবং এই আইন তার হাত ধরে মোদী সরকার, বিজেপি হাজার হাজার কোটি টাকা তুলেছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে 6ই মার্চের মধ্যে কারা এই টাকা দিয়েছে এবং কারা পেয়েছে তার তালিকা নির্বাচন কমিশনের কাছে পেশ করার জন্য। কিন্তু 4 তারিখ এসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যারা এই বন্ড বিক্রিতে ব্যবহার করা হয়েছে, তারা এসে সুপ্রিম কোর্টে হাজির যে না, 3 মাস লাগবে জুন মাসের 30 তারিখ অব্দি সময় দেওয়ার জন্য এই রায় কার্যকরী করতে। অদ্ভুত যে এখন বলছে মোদী সরকার বলছে ভারত এখন ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, সবকিছু ডিজিটাইজ হয়ে গেছে, এক মাউসের এক টিপে সমস্ত তথ্য বেরিয়ে আসার। তার জন্য 15ই ফেব্রুয়ারি অর্ডার হলো, 4 তারিখ এসে বলছে আমরা পারবো না। যে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বলির পাঠা করে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা এটাকে পিছিয়ে দেওয়ার, অর্থাৎ নির্বাচন পার হয়ে যাক, গলে যাক, এরপরে প্রকাশিত হোক, তারপরে যা হবার হবে। এই কারণে গতকাল যখন সুপ্রিম কোর্টের শুনানি হলো, সংবিধান বেঞ্চ ইউনানিমাসলি আবার স্টেট ব্যাংককে তুলোধনে করে ছাড়লো, সরকারকে তুলোধনে করে ছাড়লো। সারা দেশের সমস্ত মিডিয়া এগুলি প্রচার করবে, মানুষ জানবে। কাজেই পত্রিকা এবং মিডিয়ার হেডলাইন চুরি করার জন্য, মানুষের দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য একটা ইস্যু দরকার। তড়িঘড়ি গতকাল সন্ধ্যায় জারি করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? এই আইন প্রণয়ন করার, বিভাজনের ক্ষেত্র তৈরি করা। আমাদের দেশ বলছে
একটা বিভিন্নতার মধ্যে মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই দেশে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত অংশের মানুষ আমরা একাকার হয়ে ধর্ম ভিন্ন, ভাষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, খাদ্য পোশাক আশাক ভিন্ন, কিন্তু দেশ আমাদের এক। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে কারা নাগরিকত্ব পাবেন 2014 ইংরাজির আগে, ডিসেম্বর 31 তারিখ আগে যারা কাগজপত্রহীন অর্থাৎ বেআইনিভাবে, অবৈধভাবে আমাদের দেশে মাটিতে এসেছেন, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলমান বাদ। তো এটা এক ধরনের সংবিধান বিরোধী এবং আমরা নিশ্চিত যে ভারতের সুপ্রিম কোর্ট এই যে ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ডকে যেমন বাতিল করেছে অসাংবিধানিক বলে, এটাও বাতিল হবে। অমিত শাহ, নরেন্দ্র মোদীরা খুব ভালো জানে, কিন্তু তারপরও সামনে নির্বাচন, যতই বলুক আপকি বার 400 পার, কিন্তু পা কাঁপছে, আত্মবিশ্বাস নেই। কাজী একটা অজুহাত তৈরি করার জন্য, একটা বিভাজনের ভয়ের একটা বাতাবরণ তৈরি করার জন্য এটা করা হয়েছে। এবং আমাদের রাজ্যেও এর প্রচন্ড প্রভাব পড়বে। একে তো আমরা এর বিরোধিতা করেছি, আমি নিজে সুপ্রিম কোর্টে তার একজন এই পিটিশনার, গণমুক্তি পরিষদের সভাপতি হিসাবে আমি পিটিশন করেছি। এটা আসামের সাথে ত্রিপুরার কেস, অর্থাৎ আমার যে কেস, সাথে পদ্মুৎ মাণিক্য কিশোর এবং পাতালকন্যা জমাতিয়া তারাও কেস করেছেন। এর শুনানি হবে আলাদা করে আসাম এবং ত্রিপুরা। তো এখন ত্রিপুরাজ্যের মধ্যে খুব মজার ঘটনা হয়ে গেল। পাতালকন্যা জমাতিয়া যিনি একজন পিটিশনার, তিনি এখন বিজেপির সহসভাপতি। প্রদ্যোৎ মাণিক্য কিশোর যিনি গরম গরম ভাষণ দিয়েছিলেন, তিনি এখন, তার দল এখন বিজেপির শরিক। তো সব মিলিয়ে ত্রিপুরাজ্যের মানুষ, নরেন্দ্র মোদী বা বিজেপি যে উদ্দেশ্যে এই আইন পাশ করেছে, যারা করেছে, এরা কেউ মন থেকে, অর্থাৎ বাস্তবের প্রেক্ষিতে আমরা যেমন এটাকে বিরোধিতা করছি, ওই প্রেক্ষিতটা আসল হলো কিছু লোক ধরা। এবং আসামে গতকাল রাত থেকেই এই সংবিধানের কপি পুড়িয়ে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, একটা টার্মোল তৈরি করছে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা জানে এরকম কিছু হবে, কিন্তু তার চাই যে হিন্দু মুসলমানের ভাগ করে, একটা বিভাজন তৈরি করে, একটা পোলারাইজেশন তৈরি করে ভোটের বৈতরণী পার হওয়া যায় কিনা, তাদের এই উদ্দেশ্য সাধিত হবে। আপনি যেটা বললেন যে মুসলিমরা এর থেকে বিরত রয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান তিনটেই মুসলিম কান্ট্রি রয়েছে, মুসলিমরা কেন মুসলিমদের দেশ ছেড়ে এই রাজ্যে আসবে? ওটা আলাদা কথা। আমি ভারতীয় হিন্দু, আমার যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে, আমার যদি আমেরিকান পাসপোর্ট থাকে, আমার যদি সুইজারল্যান্ডের পাসপোর্ট থাকে, ওখানকার নাগরিক বলতে পারবে কেন আপনি ভারত ছেড়ে সুইজারল্যান্ডে এসেছেন, কেন আপনি ভারত ছেড়ে বিলাতের এই হোটেল কিনছেন, সেখানকার ফ্ল্যাট কিনছেন? কাজে ভারত তো শুধু হিন্দুদের না, ভারত হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবার, এমনকি যারা এই কি নাস্তিক তাদেরও। কাজে এই প্রশ্ন হলে করা যায় না। আমাদের সংবিধান বহু চর্চা করে 200 বছরের স্বাধীনতার সংগ্রামে এই দেশের মানুষ, হিন্দু মুসলমান সবাই রক্ত দিয়েছেন। তারা ভেবে চিনতে আগামী 1000 বছরে ভারতবর্ষ কি হবে, তার চেহারা কি হবে, সেই নিরিখেই আমাদের সংবিধান তৈরি করেছে। এখন আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এরকম যে পার্থক্য করে কি সিটিজেনশিপ অ্যাক্ট বা কোনো সরকারি চাকরির আইন আমরা কিছু করতে পারি না। কাজে এই প্রশ্ন এখন অবান্তর।